আমি বিওপি কমান্ডার 15 জন নিয়ে আমি বলেছিলাম তোমার ওইদিকে কত বলেছিলাম 30 জন, তো তুমি যুদ্ধ লাগলে পারবা? সে আমাকে বললো যে স্যার আপনি খালি অনুমতি দেন, দেখেন আমি কেমনে দখল করি। আপনার তোমার এত সাহস কি করে হলো, আর এত আত্মবিশ্বাস কি করে হলো? এতটা সাহস আমি ফাইট করবো, এতটা আত্মবিশ্বাস আমি জিতবো? বলে স্যার আমরা মুসলমান, আমরা গরু খাওয়া জাতি, আর ওরা হিন্দু, ওরা মদ খাওয়া জাতি, শুয়োর খাওয়া জাতি। তো আপনি পদুয়া বড়ুর বাড়ির কথা জানেন 2001 সালে তারা কীভাবে মার খেয়েছে। তো সামরিকভাবে আমি বাংলাদেশে ওরা দখল করার চেষ্টা করবে আমি চিন্তা করি না, আমি মনে করি না এতটা সাহস তাদের হবেও না। তারা জানে যে তারা এই রাফাইল দিয়ে পাকিস্তানের কাছে কীভাবে মার খেয়ে গেল। তারা তারা মনে করেছিল বলে না আপনার ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে না যে একদিনের ব্যাপার, আসুক না, রংপুর দখল করতে চায় তারা, আসুক, মাটি যুদ্ধ করবে, দেখবেন মানুষ তো মানুষ, মাটি যুদ্ধ করবে ইনশাল্লাহ। তো আমি তাদের সামরিক আগ্রাসনের ব্যাপারে আমি পেরেশান না। আমি পেরেশান হলো ওদের এই সাংস্কৃতিক আগ্রাসন, আমি পেরেশান হলো ওদের মিডিয়ার আগ্রাসন, আমি পেরেশান হলো ওরা যে সমস্ত শিক্ষাক্ষেত্রে ওরা যেভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে, অনেক মানে ভারতীয় রয়ের এজেন্ট ঢুকে গেছে, এগুলোকে তারা ধ্বংস করছে, এগুলো নিয়ে আমি চিন্তিত। বাংলাদেশ মিয়ানমার চীন স্থল করিডোর নিয়ে আপনার মতামত? এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট আইডিয়া। আমার পণ্য খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কম খরচে পৌঁছে যাবে, তাতে ব্যবসা অনেক হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। আর অনেক আগে কিন্তু একটা এশিয়ান হাইওয়ে হওয়ার প্রজেক্ট ছিল, এবং ওটা ছিল যে আপনার ওদিকে ওই ইরানের দিক থেকে এসে পাকিস্তান হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ ভিতরে মিয়ানমারের ভিতরে দিয়ে চায়না যাবে, এটা প্ল্যান ছিল। কিন্তু ভারত বলেছে যে না, বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের ভিতরে আবার ঢুকতে হবে, তারপরে মিয়ানমার হয়ে চায়না যাবে। তো এইটা এই এশিয়ান হাইওয়ে প্রজেক্টের তারা এটা গ্রহণযোগ্য হয় নাই। কারণ এটা এক দেশ থেকে ঢুকে আরেক দেশে, ওই দেশের মধ্যে আবার যদি প্রবেশ করে তো তারা অনেক কিছু তো আপনার চোরাচালানি করতে পারবে, তারা অস্ত্র শস্ত্র পাচার করতে পারবে। এটা কখনোই গ্রহণযোগ্য কারো কাছে হয় না, এই জন্য এটা ম্যাটেরিয়াল হয় না। কিন্তু এটা অনেক দূর এগিয়েছিল এটা। আমি মনে আছে আমি তখন জন্য চাকরি করি, এটা মেবি 80-এর দশকের শেষের দিকে হবে, আরও কিছু পরে হতে পারে। কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল, এবং একটা মোটামুটি একটা ইয়েও ছিল, আইডিয়া ছিল কোনখান দিয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের পশ্চিমেও ভারত, আমাদের পূর্বেও ভারত। মিয়ানমার তো হলো আমাদের দক্ষিণ পূর্বে, মিয়ানমারের উপরে তো ভারত, আপনার যে 7 সিস্টার্সগুলো আছে। ভারত চাচ্ছিল এখান দিয়ে বাংলাদেশ দিয়ে ঢুকে আবার ওখান দিয়ে বের হবে, তারপরে মিয়ানমারে ঢুকবে। তো এটা একটা মানে হাস্যকর দাবি ছিল, জন্য ওটা মেডিকেল। তো আমি এটাকে অত্যন্ত ভালো মনে করি, যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে, চীনও কম মূল্যে জিনিস পাবে, আমরাও লাভবান হতে পারবো, বেশি ব্যবসা হবে, দ্রুত মাল পৌঁছাতে পারবো, যেগুলো পচনশীল জিনিস ওগুলো আদান প্রদান হতে পারবে। এটা আমি অত্যন্ত ভালো মনে করি। ভারতের বিপরীতে সামরিক দিক থেকে বাংলাদেশের প্রতিরক্ষা কতটা শক্তিশালী? প্রথম কথা হলো আমি 2009 সামরিক বাহিনীকে বেরিয়ে এসেছি, আজকে 26, 17 বছর সামরিক বাহিনীর ভিতরে কী কী আছে কি নাই এগুলো আমার ডাইরেক্ট নলেজ নাই। এটা হলো প্রথম কথা। আমার প্রত্যক্ষ কোনো জ্ঞান নেই, এবং আমি এগুলো জিজ্ঞাসাবাদও করি না। কারণ সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়, সেনা প্রধানের বিষয়, এটা ওনার বিষয়, আমি এটাতে নাক গলাতে চাই না। এবং আমি জিজ্ঞাসা করিনি আজ পর্যন্ত, কারো জানতেও চাইনি তোমার কী কী গান আছে, এই অ্যামুনিশন এনেছি কিনা, এই এপিসি এনেছি কিনা, আমি এগুলো কোনো জিজ্ঞাসা করি না। এখন যেহেতু এটা আমার চিন্তা করার বিষয় নয়, আমি সামরিক বাহিনী নাই। তবে ভারত বাংলাদেশে আসতে হলে আপনাকে আরও অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হবে সামরিক দিক থেকে। এক নম্বর হলো, ভারতের শত্রু কি শুধু বাংলাদেশ একা? ন, ভারতের শত্রু চায়না, ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু মিয়ানমার, ভারতের শত্রু শ্রীলঙ্কা, এবং প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে ভারতের কারোর সাথে সম্পর্ক ভালো না। সেই ক্ষেত্রে বাংলাদেশের যুদ্ধ লাগলে ভারতের বিশাল সেনাবাহিনী থাকুক, সব আনতে পারবে না, তারা সব বাংলাদেশে তো আনতে পারবে না। চীনের বর্ডারে যেটা আপনার 62-তে যেটা ম্যাকমোহন লাইন বলে, ভারত আর চায়নার মধ্যে, এখানে যেটা ভারতের উত্তর দিকে, ওই লাইনে তাদের বিশাল মোতায়েন রাখতে হবে, পাকিস্তানের সাথে বিশাল মোতায়েন রাখতে হবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে, আপনার মালদ্বীপের বিরুদ্ধে কিছু হলেও রাখতে হবে, ভুটান, নেপাল, সবগুলির বিরুদ্ধে যদি যুদ্ধ করে তাদের নিজে আগে ঘর ঠিক রাখতে হবে। তো তো যতটুকু আনতে পারবে, পারবে না তারা। কারণ যুদ্ধ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাটি দখল করতে হবে,
আপনি মাটি একদম বোমাবাজি করে তছনছ করে দিতে পারবেন, কিন্তু আপনি জিততে তো পারবেন না, মানুষ ধ্বংস করে দিতে পারবেন। জিততে হলে আপনাকে মাটি দখল করতে হবে, ঠিক আছে না? এখন এই দখল করতে গেলে আর্মি আসতে হবে। আমাদের 10টা ডিভিশন আছে, ওদের অন্তত পক্ষে 30টা। আমরা মিলিটারিতে বলি 3:1 কমে হলে ইটস ইম্পসিবল। ওরা 30 ডিভিশন বাংলাদেশের বিরুদ্ধে আনতে পারবে না, অসম্ভব, অ্যাবসলিউটলি অসম্ভব। ওরা এটা ভালো করে জানে, এবং ওরা এই জন্য কোনোদিন আমাদের সামরিকভাবে আগ্রাসনের চিন্তাও করবে না, তারা কল্পনাও করতে পারবে না তারা। কারণ 71 সালে যেভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, ভারতের বাহিনীকে সাহায্য করেছে, এই মানুষ এখন আমাদের সেনাবাহিনীকে সাহায্য করে ভারতের বিরুদ্ধে ঢোকার চেষ্টা করে। মার খেয়ে নাস্তানাবুদ হয়ে যাবে। আমরা বিমান বাহিনী হয়তো পারবো না, নৌবাহিনীতে পারবো না, কিন্তু আমাদের ভূমি দখল করতে পারবে না, 1 ইঞ্চি পারবে না ইনশাল্লাহ। আর আমাদের কি সেই সক্ষমতা আছে যে আমাদের ভারী অস্ত্র আছে? অস্ত্রশস্ত্র ভারী যা আছে, ভারী অস্ত্রশস্ত্র আমাদের যা আছে, আমাদের ভূমি ডিফেন্স করার জন্য, রক্ষা করার জন্য যথেষ্ট। আমি যখন দেখে এসছি, এখন তো আরও উন্নতি হওয়ার কথা। এখন ড্রোন টেকনোলজি যদি এটাকে আরও উন্নত করতে পারে তাহলে আরও ভালো হয়। আমি জানি না সেনাবাহিনীর ড্রোন আছে নিশ্চয়ই, বাট কী পরিমাণ আছে আমার এখন নলেজ নাই। তো এখন টেকনোলজিতে তো আপনার একজনের কাজ 100 জনের কাজ করে ফেলতে পারে। তো আমাদের যদি ড্রোন টেকনোলজি আমাদের যদি সেনাবাহিনীতে হয়ে থাকে, তাহলে তো মানে আউট অফ দ্য কোয়েশ্চেন, প্রশ্ন উঠতে পারে না ভারত। তারা দৃষ্টান্ত দেখাবে না। আর না থাকলেও 1-to-1 যুদ্ধ যখন হবে, তারা কোনো যুদ্ধ না হয়। আমি ভিডিওর একটা কাহিনী বলছিলাম যে আমি বিওপি কমান্ডার 15 জন নিয়ে আমি বলেছিলাম তোমার ওইদিকে কত, বলেছিলাম 30 জন, তো তুমি যুদ্ধ লাগলে পারবা? সে আমাকে বললো যে স্যার আপনি খালি অনুমতি দেন, দেখেন আমি কেমনি দখল করি। আপনার তোমার এত সাহস কী করে হলো, আর এত আত্মবিশ্বাস কী করে হলো? এতটা সাহস আমি ফাইট করবো, এতটা আত্মবিশ্বাস আমি জিতবো। বলে স্যার আমরা মুসলমান, আমরা গরু খাওয়া জাতি, আর ওরা হিন্দু, ওরা মদ খাওয়া জাতি, শুয়োর খাওয়া জাতি। তো আপনি পদুয়া বড়ুর বাড়ির কথা জানেন, 2001 সালে তারা কীভাবে মার খেয়েছে। তো সামরিকভাবে আমি বাংলাদেশে ওরা দখল করার চেষ্টা করবে আমি চিন্তা করি না, আমি মনে করি না ওরা এতটা সাহস তাদের হবেও না। তারা জানে যে তারা এই রাফাইল দিয়ে পাকিস্তানের কাছে কীভাবে মার খেয়ে গেলো। তারা তারা মনে করেছিল ওই বলে না আপনার ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে না যে একদিনের ব্যাপার, আসুক না, রংপুর দখল করতে চায় তারা, আসুক, মাটি যুদ্ধ করবে, দেখবেন মানুষ তো মানুষ, মাটি যুদ্ধ করবে ইনশাল্লাহ। তো আমি তাদের সামরিক আগ্রাসনের ব্যাপারে আমি পেরেশান না। আমি পেরেশান হলো ওদের এই সাংস্কৃতিক আগ্রাসন, আমি পেরেশান হলো ওদের মিডিয়ার আগ্রাসন, আমি পেরেশান হলো ওরা যে সমস্ত শিক্ষাক্ষেত্রে ওরা যেভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে, অনেক মানে ভারতীয় রয়ের এজেন্ট ঢুকে গেছে, এগুলোকে তারা ধ্বংস করছে। এগুলো নিয়ে আমি চিন্তিত। জি, আমি সরকারের কাছে আবেদন করব যে 1 নম্বর পিডিআরের বিচারটা দ্রুত করা উচিত, এবং এখানে যারা নিরীহ নিরপরাধ চাকরিচ্যুত হয়েছে অথবা যারা বন্দী আছে, এটা সঠিক তদন্ত করে তাদেরকে মুক্ত করা, তাদের এই জুলুমের ক্ষতিপূরণ দেওয়া। 2 নম্বর, এই জুলাই শহীদ যারা হয়েছে, যারা আহত হয়েছে, এদের পুনর্বাসনের জন্য সরকার যা যা করণীয় তা করার চেষ্টা করা। 3 নম্বর, সশস্ত্র বাহিনীর যেই 150 জন অফিসার তালিকা পাচ্ছে, এর বাইরে আরও অনেক অফিসার আছে, বিভিন্ন পদবী আরও অনেক সৈনিক আছে, তাদের ব্যাপারে আর একটা নতুন করে কমিটি করে এই প্রক্রিয়া চলমান রাখা। এবং সবশেষ যেটা আমি এখন কিছুদিন থেকে কাজ করছি, সেটা হলো যারা দেশের কল্যাণ চায় না, দেশের উন্নতি চায় না, তারাই বিভাজন করে মানুষের মধ্যে, তারাই পক্ষ বিপক্ষ বলে। আজকে 50 বছর আগে, 55 বছর আগে কী হয়েছে, এগুলি দিয়ে আমার কী লাভ? আমার সমস্যা কী এখন? আমার সমস্যা দুর্নীতি, আমার সমস্যা বেকার, আমার সমস্যা আপনার এই শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, এই জটিলতা, এগুলো আমাকে দেখতে হবে। আমার উন্নতি হবে ওইভাবে। আমি এখন আজকে জামাতের মনে করেন তারা 71 সালে জামাত ভুল ঠিক বাদ দিলাম, ধরেন ভুল, আপনি সব জামাত মেরে ফেললেন, আপনার দেশ কি একদম সোনার দেশ হয়ে যাবে? সোনার দেশ হয়ে যাবে? বরং স্বাধীনতার পরে গত 55 বছর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, জামাত এই দেশের অর্থনীতিতে, এই দেশের শিক্ষায় যে ভূমিকা রেখেছে, সব দল মিলে তার কাছাকাছি নেই। এক ইসলামী ব্যাংক সবগুলো ব্যাংকের থেকে ভালো করছে। এক ইবনে সিনা,
ইসলামিক ফাউন্ডেশনের হাসপাতালগুলো, এমনি হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল, মেডিকেল কলেজ, তারপরে ইউনিভার্সিটি, কে আছে, কোথায় আছে আমাকে বলেন, কে করেছে, কী করেছে? তো 71 সালে জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এবং জামাতের কোনো নেতা যে অপকর্মের সাথে জড়িত না, এখন সব বেরোচ্ছে, আস্তে আস্তে সব বেরোচ্ছে, যে এটা শুধু ভারতের একটা চাল ছিল, যে ইংরেজিতে বলে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। মানে আপনি যদি কারো ধ্বংস করতে চান, আগে তাকে বদনাম দেন। আওয়ামী লীগ তো 2001 সালের আগে কোনোদিন জামাতকে যুদ্ধাপরাধী বলে নাই। শেখ সাহেবকে যুদ্ধাপরাধী বলেছিল? শেখ সাহেব তো বলেছে রাজাকার, দালাল বলেছে, এবং একটা রাজাকার আইনও করেছিল, উনি বাতিল করে দিয়ে গেছে, আর সম্ভবত জিয়াউর রহমান সাহেব বাতিল করেছেন। 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে একসাথে করেছে, জামাত রাজাকার ছিল না, জামাত যুদ্ধাপরাধী ছিল না। যখন 91-এ এরশাদ পতনের পরে 91 ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, তখন আওয়ামী লীগ তো জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করে সমর্থন চেয়েছে। কারণ বিএনপি 140টা পেয়েছিল, আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35, বাম দলগুলো 1-2টা করে পেয়েছে, কিছু স্বতন্ত্র ছিল, আওয়ামী লীগ সব নিয়ে 133টা করে পেয়েছিল। তো জামাতের 18টা ছিল। জামাত যাকে সমর্থন সেই দরকার গঠন করবে। জামাত শুধু গণতন্ত্রের উত্তরের জন্য আমার বাবা সম্পূর্ণ শর্তহীনভাবে বিএনপিকে সমর্থন দিয়েছে। তখন তো একবারও বলে নাই জামাত যুদ্ধ অপরাধী, তাহলে তোমরা 5 আটতে আসলা কেন?